আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। জাতীয় নির্বাচনে ফিরছে না ভোট, পুরো আসনের ভোট বাতিল করতে পারবে ইসি। ইভিএম সংক্রান্ত সকল বিধান বিলুপ্ত, চূড়ান্ত হলো আরপিও সংশোধন। দেশ গঠনের পরিকল্পনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান। মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক দল ও জনগণকে সহায়তার আহ্বান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এবং আসনের ফলাফল বাতিলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ফিরে আনা হয়েছে না ভোটের বিধান। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির মুলতবি সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হলফনামায় দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হওয়ার পরেও সদস্য পদ বাতিল করার বিধান রেখেছে ইসি। আদ্দিন সজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন জাতীয় সংসদ নির্বাচনের সময়টা সবারই জানা আসছে ফেব্রুয়ারিতে। কমিশন ভবনেও তাই ব্যস্ততা বেড়েছে আগের চেয়ে। আরপিও সংশোধনে কমিশনের মুলতবি সভাও হলো দিনভর। নানান আলোচনার পর চূড়ান্ত হয়েছে খসড়াও। কেবল কেন্দ্র নয়, আসনের ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধানও। নতুন নিয়ম অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না, লড়তে হবে না ভোটের বিরুদ্ধে। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয়, তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারে, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। আগামী জাতীয় নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম এর ব্যবহারও। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও স্পষ্ট করা হয়েছে, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার বিষয়টিও। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। যেহেতু ইভিএম এর ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। আপনি যদি একটা দলের বাতিল করতে পারেন, স্থগিত করাটা তো অনেক ছোট মেজার, কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধাপে ক্লিয়ারলি থাকে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয়, পুনরায় হবে ভোট গ্রহণ। হলফনামার তথ্য মিথ্যে হলে নির্বাচিত হওয়ার পরও বাতিল হতে পারে সদস্যপদ। এছাড়াও জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলীয় প্রতীকে প্রার্থীদের ভোট করতে হবে বলেও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। জি, আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির দেশ গঠনের পরিকল্পনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এসব ষড়যন্ত্র ভণ্ডুল করে দিতে বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দীর্ঘ 15 বছর পর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয় নওগাঁ শহর। শহরের কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দীর্ঘদিন পরে সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় সমাবেশ স্থল।
সম্মেলনের শুরুতেই বিএনপি ও নির্বাচন বিরোধী সব ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। 16 বছরের অত্যাচারের পরেও একটা নেতাকর্মী দল ছেড়ে অন্য কোথাও যায় নাই। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি মানুষের কল্যাণে কাজ করেছে বলেই মানুষ বিএনপির উপর ভরসা রাখতে চায়। দেশ ও মানুষের কল্যাণের চিন্তা করে বলেই বিএনপি অনেক আগেই সংস্কারের কথা বলেছে। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার কি হচ্ছে, প্রধান উপায় কি হচ্ছে? ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হচ্ছে ভোট, যার জন্য এই দেশের বহু মানুষ, রাজনৈতিক বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতাকর্মী গুম হয়েছে, বহু নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। তিনি বলেন, বিএনপি দেশ গঠনে কাজ করবে, সেটাই মানুষের প্রত্যাশা। তবে গণতন্ত্র ও দেশ গঠনের পরিকল্পনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তা নস্যাতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে, তাই এই পরিকল্পনাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য একই সাথে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। এ সময় তারেক রহমান স্বার্থান্বেষী ব্যক্তিদের দলে জায়গা না দেওয়ার নির্দেশ দেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে তার বাসভবনে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। এ সময় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন। এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মাহমুদ। বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মত বিনিময় হয়। প্রতিনিধি দলটি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই পদযাত্রা সহ দলীয় কর্মকাণ্ডের নানা বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। উভয় পক্ষই দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং গঠনমূলক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব, তবে রাজনৈতিক দল ও জনগণের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে 80,000 সেনা সদস্য সহ নৌবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বডি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে কেরানীগঞ্জ তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। প্রিজাইডিং অফিসার নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে কাজ করতে পারেন, সেজন্য তার নিরাপত্তায় সার্বক্ষণিক একজন আনসার সদস্য থাকবেন। সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে, এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনারা আশ্বস্ত হবেন? ওনার কথার থেকে আর বড় কথা কে বলতে পারবে? তো আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে, তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে
এবং র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে সহিংসতা প্রতিরোধে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে। আরও আমরা 40,000 বডি ক্যাম্প কেনার চিন্তা ভাবনা আছে। এটা পুরা ভোটার কেন্দ্রগুলিতে আমরা যেন নির্বাচনে এক জায়গা থেকে দেখা যায়, এটা একটা সেন্ট্রালি দেখার একটা ব্যবস্থা থাকবে, ওটা থেকে নেওয়া হবে, প্লাস জেলা হেডকোয়ার্টারগুলিও ব্যবস্থা থাকবে। বাজারঘাট দখল ও চাঁদাবাজদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা কারেক্ট রিপোর্টিং করবেন, যারা এটার সাথে জড়িত তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কেরানীগঞ্জ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় রাত 7:50 কুয়ালালামপুরে পৌঁছান তিনি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন প্রধান উপদেষ্টাকে বিমানবন্দরে স্বাগত জানান। এরপর সেখানে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। এই সফরে আগামীকাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে। এছাড়া সফরে মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বগুড়ায় চায়ের দোকান থেকে রাজপথ সবখানেই শুরু হয়ে গেছে নির্বাচনী আমেজ। তবে সংসদ নির্বাচন এলেই বিশেষভাবে আলোচনায় আসে বগুড়া 7 আসন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম গাবতলীর মাটিতে। স্বামীর এই আসন থেকে লড়াই করেই কয়েকবার সরকার গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া। এবার দেশের ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটে হতে যাওয়া নির্বাচনে কে হবেন বিএনপির প্রার্থী তা নিয়েই কৌতূহল স্থানীয় ভোটারদের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। গাবতলী, শাহজাহানপুর এই 2 উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন। 1979 সালে প্রথমবারের মতো এখান থেকে বিজয়ী হয় বিএনপি। যদিও মাঝে নির্বাচনগুলোতে আসন হারালেও 1991, 96 ও 2001 টানা 3 নির্বাচনে জয় পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তখন থেকেই বিএনপির ভবিষ্যতের প্রধানমন্ত্রীর আসন নামে পরিচিত বগুড়া 7। যদি ফেয়ার নির্বাচন হয়, আমাদের বিএনপির প্রার্থী অপোজিটে যে প্রার্থী থাকবে তার জামানত বাজেয়াপ্ত হবে এই গাবতলী উপজেলা থেকে। আগামী নির্বাচনে বিশেষ করে বগুড়ায় বা আমাদের এলাকায় কোথাও ভোট দিতে যাবে না এরকম হবে না। ভোট সবাই দিতে যাবে এবং ভোটটা ধানের শীষের পক্ষেই দেবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার অধীনে 2014, 2018 এবং সবশেষ 2024 সালে বিতর্কিত 3টি জাতীয় নির্বাচনের একটি ছাড়া বাকিগুলোতে অংশ নেয়নি বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিএনপি না থাকায় ভোটের মাঠ ছিল একতরফা। কখনোই বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের সাথে গাদ্দারি করে জিয়া পরিবার পালিয়ে যায়নি। সুতরাং এই আস্থার জায়গায়, বিশ্বাসের জায়গাটা মানুষের তৈরি হয়েছে এবং আমি মনে করি যে অবশ্যই জিয়া পরিবারের সাথে এই এলাকার মানুষ আগের চাইতে আরো বেশি তারা সম্পৃক্ত রয়েছে। আলোচিত এই আসনে মোট ভোটার প্রায় 6 লাখ। তরুণ ও নারী ভোটারের সংখ্যাও দিন দিন বাড়ছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন নির্বাচনে ভোটারদের মন জয়ের চেষ্টায় স্থানীয় বিএনপি। তবে বিএনপির ঘাঁটি বা দুর্গ হিসেবে পরিচিত এই আসন থেকে কে লড়বেন তা নিয়ে চলছে জোর আলোচনা। জিয়া পরিবার তাদের পরীক্ষিতভাবে এই জেলার জন্য, এই আসনগুলোর জন্য যে অবদান রেখেছেন সেটা মানুষের মনে আছে এবং আমরা আশা করছি যে দেশনায়ক তারেক রহমান সাহেব তিনি হয়তো এই আসন থেকে নির্বাচন করবেন, এটাই জনগণের প্রত্যাশা। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশে ইউনূস সরকারের অধীনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে 13তম সংসদ নির্বাচন। এরই মধ্যে বগুড়া 7 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। প্রতিদ্বন্দ্বিতা করবে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপিও। 50 বছর দেখলাম, 52 বছর দেখলাম, পরিবর্তন চাই, আর নয়। সেই আমার বিশ্বাস যে যুবকরা, সাধারণ জনগণ পরিবর্তনে বিশ্বাসী, পরিবর্তনের কথা নিয়ে আমরা ময়দানে যাচ্ছি। বগুড়া 7 যেন দেশের রাজনীতির এক প্রতীকী লড়াই। তাই সবার কৌতূহল, আবারও কি এখানকার হাল ধরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, নাকি ছেড়ে দেবেন ছেলে তারেক রহমানের হাতে? শরীফুল ইসলাম, এটিএন বাংলা।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ১০ম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপনের পর প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সকালে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই বিচার কোনোভাবেই থামানো যাবে না। জুলাই গণহত্যার সাথে জড়িত কেউ ছাড় পাবে না বলেও মন্তব্য করেন তিনি। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন এবং ৩ কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে সকাল ৯:৩০টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে বিএনপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। ঢাকার পল্লবীতে ২০১৪ সালে পুলিশ হেফাজতে ইশতিয়াক হোসেন জনির মৃত্যুর আলোচিত মামলায় পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। এএসআই রাশিদুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে ১০ বছরের জেল এবং পুলিশের সোর্স রাসেলকে খালাস দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি এস.এম. কুদ্দুসজামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এছাড়া আপিল না করায় যাবজ্জীবন সাজা বহাল রয়েছে পলাতক এএসআই কামরুজ্জামানের। এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন বলে জানিয়েছেন জনির পরিবার। জানান, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। হুমায়ুন চিশতির রিপোর্ট। ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে এক গায়ে হলুদের অনুষ্ঠানে নারীদের সাথে অশালীন আচরণের প্রতিবাদ করায় জনি ও তার ভাই রকিকে থানায় ধরে নিয়ে নির্যাতন করে পুলিশ। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জনির ভাই ইমতিয়াজ হোসেন রকি ওই বছরের ৭ আগস্ট ৮ জনকে আসামি করে মামলা করেন। ২০১৩ সালে করা নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এটাই ছিল প্রথম মামলা। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর বিচারিক আদালতের রায়ে পল্লবী থানার সাবেক এসআই জাহিদুর রহমান এবং ২ এএসআই রাশিদুল হাসান ও কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এছাড়া পুলিশের সোর্স সুমন ও রাসেলকে ৭ বছর কারাদণ্ড দেয়া হয়। দণ্ডিত ৫ আসামির মধ্যে এএসআই কামরুজ্জামান শুরু থেকেই পলাতক, আর সুমন সাজা ভোগ করে বেরিয়ে গেছেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে জাহিদুর, রাশিদুল ও রাসেল ২০২০ সালে হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে সোমবার রায় দেন উচ্চ আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাষ্ট্র এবং পুলিশ নিরপরাধ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আসামি জাহিদুর রহমানের সাজাটা বহাল আছে, তার যাবজ্জীবন কারাদণ্ড, তার ৫০,০০০ টাকা জরিমানা, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাশেদুল হাসান, তাকে যাবজ্জীবন কারাদণ্ড পরিবর্তন করে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০,০০০ টাকা জরিমানা এবং ভিকটিমদেরকে ২৫,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। আরেকজন আসামি রাসেল, বিচারিক আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিল, যাকে হাইকোর্ট ডিভিশন খালাস দিয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের গাফিলতির উপরে বেশ কিছু অবজারভেশন দিয়েছেন, সে বিষয়ে পুলিশ ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। তবে জনির পরিবারের সদস্যরা হাইকোর্টের এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বলে জানিয়েছেন। তাদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। আমি ছেলেকে তো পাবো না, পুরোপুরিভাবে রায় পেলাম না, অনেক আতঙ্কে ভুগছি আমরা। আমার পরিবার নিয়ে আমি অনেক আতঙ্কে রয়েছি, আমি জানি না কখন কি হবে আমার। নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়ানো উচিত বলে মনে করেন আইনজীবীরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর মালিবাগে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেসমেন্টে থাকা একটি প্রাইভেট কারের ভেতর থেকে 2 জনের লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। নিহতদের একজন প্রাইভেট কার চালক জাকির ও আরেকজন মিজান। তাদের দুজনেরই বাড়ি নোয়াখালীর চাটখিল।
রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, খতিয়ে দেখা হচ্ছে তাদের মৃত্যুর কারণ। তরিক ইসলামের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার ভোরে রাজধানীর মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আসে একটি সাদা রঙের প্রাইভেট কার। পরে গাড়ি থেকে নেমে গাড়ির মালিক হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। গাড়িটি প্রবেশ করে হাসপাতালের বেসমেন্টের পার্কিংয়ে। দীর্ঘ সময় গাড়ি থেকে বের না হওয়ায় খোঁজ নেন হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। তখনই খোঁজ মেলে মরদেহের। গতকাল সকালবেলা একটা গাড়ি আসে, তো আসা বললো যে আমরা পার্কিং করব। তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনারা পার্কিং করবেন কি, আপনাদের রুগী আছে? হ্যাঁ বলতেছে, আমাদের রুগী আছে, আমরা রুগী রিলিজ করব, রুগী রিলিজ করে নিয়ে যাব। 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে, গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে 2 জন লোক শুয়ে আছে। যখন ওনাকে ডাক দেওয়ার পর ওনারা যখন কথা বলে নাই, তখন আমাদেরকে একটু সন্দেহ লাগলো, তখন আমরা কর্তৃপক্ষকে জানাই। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম। মরদেহ উদ্ধার করে পাঠানো হয় মর্গে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার। প্রাইভেট কারটা যেটা ছিল, এইটার সূত্র ধরে আমরা প্রথমে আগাই এবং এইটার যে ঠিকানাটা পাই, এখানকার মালিককে আমরা শনাক্ত করতে পারি। মালিকের নাম হচ্ছে সৌরভ, তার বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে। তো সৌরভের সাথে কথা বলে এই যে 2 জন হচ্ছে আমরা অজ্ঞাতনামা লাশ আমরা পাইলাম, তাদের ব্যাপারে আমরা তাদের ছবি টবি দেখাই এবং তাদের ব্যাপারে বলে এই 2টার আমরা শনাক্ত করতে পেরেছি। এই 2 জনের মধ্যে একজন হচ্ছে এই প্রাইভেট কারের ড্রাইভার, নাম হচ্ছে জাকির, তার বাড়িও ওই নোয়াখালীর চাটখিলে। আর সাথে যেটা ছিল সেটাও জাকিরের মানে চাচাতো ভাই বা কাছের কেউ একই প্রতিবেশী হবে, তার নাম হচ্ছে মিজান। যেহেতু আমরা ঠিকানাটা পেয়েছি, 2টা অজ্ঞাতনামা লাশের আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা বাদবাকি আমরা সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 434 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আর মারা গেছেন 1 জন। চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 102 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 24,617 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 1252 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় 394 জন, বাকি 858 জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এলিট ফোর্স র্যাব। আসন্ন নির্বাচনের আগে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধ কল্পে বাজার পরিদর্শন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার শেষে এসব কথা বলেন তিনি। বলেন, শুধু সচেতনতামূলক কাজেই সীমাবদ্ধ থাকবে না র্যাব, পলিথিনের উৎপাদন ও বিপণন বিষয়ে কঠোর ভূমিকা পালন করবে তারা। র্যাব নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক জানান, জনগণের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে যাচ্ছেন। র্যাব নিষিদ্ধ এটি সরকারের বিষয়। অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে। আমরা চেষ্টা করব আমাদের এই অভিযানটাকে আরও জোরদার করার জন্য এবং নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। যে দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হব।
দেশ গঠনে সাংবাদিকদের সম্পৃক্ততা যত বাড়বে সাধারণ মানুষ ততই ভালো কাজে উদ্বুদ্ধ হবে বলে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। রাজধানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে গিয়ে তিনি একথা বলেন। আশিক ইসলাম আরও বলেন, সাংবাদিকরা বিচক্ষণতা দিয়ে নির্মোহভাবে রাজনৈতিক দল বা সরকারের ভালো মন্দ কাজের যত বেশি সমালোচনা করবেন, সেই কথা আমলে নিলে দিন শেষে দেশ তত বেশি উপকৃত হবে। এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, নানা সময়ে বিএনপির বিরুদ্ধে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মিডিয়া ট্রায়াল হয়, দলটি পাল্টা তথ্য দিয়ে অনেক সময় তা যথাযথভাবে মোকাবেলা করতে পারছে না। আমরা সাংবাদিকতা করি কিন্তু দুইটা কারণে, এক হলো সম্মানের কারণে, আরেকটা হলো পরিবর্তনের কারণে, যে আমরা সমাজে কিছু পরিবর্তন আনবো। এই পরিবর্তনটা আনতে চাই আমি মনে করি যে আমরা এই কারণে যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি অন্যদের থেকে দেশপ্রেম বেশি, পরোক্ষভাবে আমাদের ভিতরে একটা দেশপ্রেম কাজ করে। কিন্তু আমি আসার পরে যেটা দেখলাম যে আমার সহজ কথা, এবং আমি ভাই স্পষ্টভাবে কথা বলি, সেটা হলো যে অনেক পরিবর্তন আসছে সাংবাদিকতায়, মাথা চেঞ্জ হয়েছে, বডি চেঞ্জ হয় নাই। জাতীয় নির্বাচনকে বানচাল করতে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। কারণ বাজারের তিতাস ভবনে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন। তিতাস গ্যাস ও জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান বলেন, বিএনপি জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে আছে এবং থাকবে। আজকে নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন চেষ্টা হতে পারে, বিভিন্ন ষড়যন্ত্র হতে পারে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে নেতৃত্ব থেকে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র আমরা প্রতিহত করে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের পরিচয় আমরা ফিরে আনবো ইনশাআল্লাহ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট BIM-কে প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। সোভানবাগে ইনস্টিটিউটের মিলনায়তনে রিবিল্ডিং BIM অ্যাজ আ প্ল্যাটফর্ম ফর ইন্ডাস্ট্রি একাডেমিয়া এক্সচেঞ্জ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ সময় দক্ষতা বিনিময়ের জন্য একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে BIM এর সহযোগিতা জোরদার করারও আহ্বান জানানো হয় সেমিনারে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক আইনুন নিশাত। সভাপতিত্ব করেন BIM এর মহাপরিচালক ডক্টর খন্দকার আজিজুল ইসলাম। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে অংশ নেন। এবারে থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদ্যোক্তা হব, দেশ গড়ব, এই স্লোগানকে সামনে রেখে আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট SICIP প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ড আয়োজিত সমাপনী অনুষ্ঠানে 25 জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের MD চলতি দায়িত্ব রাফাত উল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক আয়ুব আলী। এ সময় উদ্যোক্তা উন্নয়ন ও SME ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন কৌশল ও প্রযুক্তি প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ।
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের আটকের কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। বার্তা সংস্থা এপি ও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সকালে পার্লামেন্ট ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। বিহারের SIR ও 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে দিল্লিতে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, শরদ পাওয়ার সহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও যোগ দেন মিছিলে। আটকের পর রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশন বিরোধী দলের কথা শোনে না, এটাই বাস্তবতা। এটি নির্ভুল ভোটার তালিকার লড়াই। এ প্রসঙ্গে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, রাহুল গান্ধী মিথ্যাচার করছেন। এবারে থাকছে খেলার খবর। বাংলাদেশের ক্রিকেটের পিছু হটা যেন থামছেই না। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও এক ধাপ পিছিয়ে 10 নম্বরে নেমে গেল লাল সবুজের দল। এ নিয়ে 4 মাসে দ্বিতীয়বার বাংলাদেশের এই অবনমন। আইসিসির হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের এই অবনতি লক্ষ্য করা গেছে। সবশেষ 2006 সালে ওয়ানডেতে বাংলাদেশ 2 অঙ্কের র্যাঙ্কিংয়ে ছিল। ওই বছরের অক্টোবরে প্রথমবার 1 অঙ্কে উঠে আসে। পরবর্তী 1.5 যুগ আর 2 অঙ্কে নামেনি টিম টাইগার। এত বছর পর গত মে মাসে 10 নম্বরে নামলেও গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জিতে আবারও 9 নম্বরে উঠে এসেছিল। 4 মাসের মধ্যে আবারও নেমে গেল মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশকে সরিয়ে 9 নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া 4 নম্বর থেকে 5-এ নেমে গেছে পাকিস্তান। 4-এ উঠে এসেছে শ্রীলঙ্কা। র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। এফসি চ্যালেঞ্জ লিগে আগামীকাল মঙ্গলবার আলাদা আলাদা ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের 2 দল, ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী। অন্যদিকে কাতারের দোহায় সিরিয়ার ক্লাব আল কারামহর বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। আলামিন, মোরসালিন ও দিয়াবাতিকে নিয়ে ভয়ডরহীন ফুটবল খেলার লক্ষ্য আবাহনীর। এই টুর্নামেন্ট উপলক্ষে প্রায় মাসখানেক আগে থেকে নিজেদের হোম গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছে আকাশী হলুদ জার্সিধারীরা। দলে আছে একমাত্র বিদেশি খেলোয়াড় সুলেমান দিয়াবাতে। তিনি প্রায় 22 বছর পর মোহামেডান লীগ শিরোপা জিতেছেন। এদিকে কিরগিজস্তানের চ্যাম্পিয়ন দল মুরাস ইউনাইটেডে জাতীয় দলের 4 জন সহ 12 জন বিদেশি খেলোয়াড়, যাদের অধিকাংশই ইউক্রেনে খেলে থাকেন। ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে মঙ্গলবার বিকেল 5টায়। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জাতীয় নির্বাচনে ফিরছে না ভোট, পুরো আসনের ভোট বাতিল করতে পারবে ইসি। ইভিএম সংক্রান্ত সকল বিধান বিলুপ্ত, চূড়ান্ত হলো আরপিও সংশোধন। দেশ গঠনের পরিকল্পনা ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান। মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক দল ও জনগণকে সহায়তার আহ্বান। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।